আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আছি আমি নাজবুন ম্যাডাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা এখন পড়ব বাজারজাতকরণ নীতিমালা বিষয়টির অধ্যায় 12, অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ, সামাজিক দায়িত্ব ও নৈতিকতা। অধ্যায় 12-র উপর আমার আরও 2টি লেকচার গিয়েছে। আজকে অধ্যায় 12-র আমরা তৃতীয় ক্লাসটি করব, অর্থাৎ এটি আমার তৃতীয় লেকচার এই অধ্যায়ের উপর। তাহলে আসো আমরা প্রথমেই জেনে নিই যে আজকে আমরা কি পড়ব। আলোচ্য বিষয়বস্তু: ভোক্তাবাদ বলতে কি বুঝো? ভোক্তাবাদের কারণ, ভোক্তার অধিকার। আসলে ভোক্তাবাদ এই শব্দটা থেকে আমাদের মনের মধ্যে যে কথাটা প্রথমেই আসে সেটা হচ্ছে যে ভোক্তা রিলেটেড কিছু একটা। ভোক্তাবাদ তার মানে হচ্ছে ভোক্তার সাথে সম্পর্কিত কোনো কিছু। আমি একটা সংজ্ঞা দিয়েছি, প্রথমে সংজ্ঞাটা আমি বলি, তারপর আমি বোঝাচ্ছি। ভোক্তাবাদ হচ্ছে ভোক্তাদের একটি সংগঠিত আন্দোলন যার মাধ্যমে ভোক্তাদের অধিকার সমুন্নত রাখার চেষ্টা করা হয়। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে একটা আন্দোলন, সংগঠিত আন্দোলন, যার মাধ্যমে ভোক্তাদের যে কিছু অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এটা আসলে অনেক কিছু, তোমরা যে এখন বর্তমান সময়ে যে বাস করছো, তোমরা দেখছো যে এখানে ভোক্তাদের অনেক অধিকার সংরক্ষিত হচ্ছে, বর্তমানে পালন করা হচ্ছে। কিন্তু অনেক বছর আগে যখন এই ঘটনাটা ঘটে, এই আন্দোলনের যে সূচনা কালটা, তখন কিন্তু সব কিছু এত সহজ ছিল না। মূলত এই আন্দোলনের মাধ্যমে ক্রেতাদের রুচি ও প্রয়োজন অনুসারে পণ্যদ্রব্য ও সেবাসমূহ বাজারজাতকরণে উৎপাদক বা বিক্রেতাদেরকে বাধ্য করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 1960 সালের দিকে ভোক্তাবাদের উৎপত্তি। ঠিক আছে? তাহলে কোথায় শুরু হয়েছিল? প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএতে 1960 সালের দিকে এটা উৎপত্তি হয় এবং এর পরিপূর্ণতা এসেছে 1962 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঘোষণার মাধ্যমে। 60 সালে এটা শুরু হয়েছিল ইউএসএতে, তারপর এটার যে প্রাতিষ্ঠানিক যেটা স্বীকৃতি, সেটা পরিপূর্ণতা ওইটা আসছে 1962 সালে। কিসের মাধ্যমে? যুক্তরাষ্ট্রের যে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, তার ঘোষণার মাধ্যমে। যদি তোমাদের পাঠ্য বই থাকে, অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ে ভোক্তাবাদে এই বিষয়টি থাকবে এবং তোমরা এগুলো নিচে দাগ দিয়ে রাখবে যে কত সালে এটা উৎপত্তি হয়েছিল, কত সালে এটা পরিপূর্ণতা পেয়েছে। আর যদি পাঠ্য বইয়ে না থাকে, তাহলে তোমাদের মার্কেটিং বিষয়ের জন্য যে খাতা আছে, সেই খাতায় লাইনগুলো লিখে রাখবে। ঠিক আছে? তারপর তাহলে আমরা মোটামুটি একটা ভোক্তাবাদ সম্পর্কে একটা আইডিয়া কিন্তু পাই যে ভোক্তাবাদটা আসলে একটা আন্দোলন যার মাধ্যমে ভোক্তাদের অধিকারটা ঠিকঠাক রাখার চেষ্টা করা হয়। তো আসো আমরা এখন আগে জেনে নিই যে ফিলিপ কটলার আসলে এই ভোক্তাবাদ সম্পর্কে কি বলেছেন। Consumerism is an organized movement of citizens and government agencies to improve the rights and power of buyers in relation to sellers. ঠিক আছে? তাহলে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের সংজ্ঞাটাকে যদি আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে যে বিক্রেতাদের নিকট ক্রেতাদের অধিকার ও ক্ষমতা সমুন্নত রাখার লক্ষ্যে নাগরিক ও সরকারি সংস্থা দ্বারা সংগঠিত আন্দোলনকে ভোক্তাবাদ বলে। ঠিক আছে? তাহলে আমরা
ভোক্তাবাদ সম্পর্কে কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আমরা পাই। যেমন ভোক্তাবাদ হলো জনসাধারণ এবং সরকারি সংস্থার একটি সংগঠিত আন্দোলন। এর মাধ্যমে ভোক্তাদের অধিকার ও ক্ষমতা সমুন্নত রাখা হয়। এখানে ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে সরকার বিক্রেতাদের জন্য বিভিন্ন আইন প্রয়োগ করে থাকে। ভোক্তাবাদের ফলে বাজারজাতকারীর সামাজিক দায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পায়। তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো আমি খুব ধীরে ধীরে বললাম, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি তার প্রেক্ষাপটে আমি এই বৈশিষ্ট্যগুলোকে খুঁজে পেয়েছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যদি থাকে, তোমাদের যার পাঠ্য বইয়ে যেমন করে বৈশিষ্ট্য লেখা আছে তোমরা তেমন করে লিখো, কোনো সমস্যা নাই। আর কেউ যদি চাও তাহলে আমি যেগুলো বলেছি সেগুলো খাতায় লিখেও আত্মস্থ করে ফেলতে পারো। যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে খ বিভাগের জন্য, তাহলে এই সংজ্ঞা দিতে হবে বাংলা, ইংলিশ সংজ্ঞা দিতে হবে, বৈশিষ্ট্যের সাথে একটা উপসংহার দিতে হবে। আর যদি শুধুমাত্র এক শব্দে, যেটা আমরা 1 নম্বরের জন্য করি, আমাদের ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত, সেটার জন্য আমরা শুধু বাংলা সংজ্ঞাটা দিলেই হবে। এবং এই সংজ্ঞাটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় এসেছে অনেকবার। তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী টপিকে। এখন আমরা পড়ব ভোক্তাবাদের কারণ। এতক্ষণ ধরে আমরা যা পড়েছি তা মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়েছে। তারপরে এটা বলা যায় যে ভোক্তাবাদের মূল কারণ হলো ক্রেতাদের চাহিদা, রুচি ও পছন্দ অনুসারে পণ্য এবং সেবাসমূহ উৎপাদন ও বাজারজাতকরণে উৎপাদক ও বিক্রেতাদেরকে বাধ্য করা। কেননা একজন বিক্রেতার যেমন তার ইচ্ছা অনুসারে দ্রব্য এবং সেবাসমূহ উৎপাদন, বণ্টন ও মূল্য স্থির করার অধিকার রয়েছে, তেমনি একজন ক্রেতারও অধিকার রয়েছে ওই সমস্ত দ্রব্য এবং সেবাসমূহ ক্রয় থেকে বিরত থাকার, যা তাদের পছন্দ, প্রয়োজন ও স্বার্থের দিকে নজর রেখে তৈরি করা হয়নি। ঠিক আছে? একজন উৎপাদক যেমন ইচ্ছামতো উৎপাদন করতে পারবে, ঠিক তেমনিভাবে একজন ভোক্তাও সেই ধরনের পণ্য কিনতে কখনো বাধ্য থাকবে না যেটা তার ইচ্ছার দিকে নজর দিয়ে তৈরি করা হয়নি। অর্থাৎ সে সেই ধরনের পণ্য এবং সেবাগুলো ক্রয় করা থেকে বিরত থাকতে পারবে। আর এ কারণেই বাজারজাতকারীকে ক্রেতার সন্তুষ্টি বিধানের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করে সর্বোচ্চ মুনাফা অর্জন নিশ্চিত করতে হয়। অন্যথায় ভোক্তারা উৎপাদক বা বাজারজাতকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করে। ঠিক আছে? এখানে আমরা এখন ভোক্তাবাদের কিছু কারণ পড়ব। ঠিক আছে? তো এই ভোক্তাবাদের এই কারণগুলোর মধ্যে সবার আগে আসছে প্রতারণামূলক বিজ্ঞাপন। বিক্রেতা বা উৎপাদকরা বিভিন্ন সময়ে মিথ্যা বা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রদান করে ক্রেতাদের নিম্নমানের ও অনিরাপদ পণ্য সরবরাহ করে বিভ্রান্ত করছে। বিক্রয়ে অসাধু উপায় অবলম্বন। বিক্রেতারা পণ্যদ্রব্য ও সেবা বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসাধু কার্যক্রমে লিপ্ত থাকে, যেমন পণ্য ভেজাল দেয়। তো এই যে এগুলোর কারণে কিন্তু ভোক্তাবাদটার সূচনা হয়েছে। এরপর আসছে মোড়কীকরণে ত্রুটি। বিভিন্ন পণ্যের ত্রুটিপূর্ণ মোড়কের কারণে ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। আর এইসব প্রতারণা ঠেকানোর জন্য ভোক্তাবাদের সূচনা হয়েছে। মূল্য নির্ধারণে অসৎ পন্থা অবলম্বন। বিক্রেতারা বিভিন্ন অসৎ পদ্ধতি অবলম্বন করে মূল্য নির্ধারণ করে। ত্রুটিপূর্ণ মূল্য নির্ধারণের ব্যাপারে ক্রেতারা অভিযোগ পেশ করে এবং এই অভিযোগ যে এখন পেশ করতে পারছে, জানাতে পারছে, এই সব কিছু প্রেক্ষাপটেই কিন্তু আমরা বুঝতে পারি যে ভোক্তাবাদটা মানে ভোক্তাদের এই ব্যাপারটা নিয়ে একসময় মানুষ সচেতন হয়েছিল।
তারপর আসছে অব্যক্তিগত বিক্রয়। অব্যক্তিক বিক্রয় ব্যবস্থার ক্ষেত্রেও ক্রেতারা বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে। এরপর নিম্নমানের সেবা। বিক্রেতারা বিভিন্নভাবে ক্রেতাদের নিম্নমানের সেবা প্রদান করে থাকে। প্রতিযোগিতার অভাব। ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সুষ্ঠু যোগাযোগের অভাবে ক্রেতারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। ব্যবসায়ীরা ঠিকভাবে জানতে পারছে না যে ভোক্তারা আসলে কি চায়, আর ভোক্তারাও তাদেরকে জানাতে পারছে না তাদের চাহিদা। সবসময় বর্তমানে যদিও এটা অনেকটাই কমে গিয়েছে, তবুও বলবো যেই সব সেক্টরে এই সমস্যা থাকে তাদের পক্ষে কিন্তু ভোক্তা সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয় না এবং নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। তারপর আসছে প্রযুক্তিতে জটিলতা। নতুন নতুন জটিলতা সম্পন্ন প্রযুক্তি উদ্ভাবনের ফলে পণ্যের ব্যবহার ভিত্তিতেও পরিবর্তন এসেছে এবং ক্রেতারা সবসময় বুঝতে পারে না যে যে পণ্যগুলোর প্রক্রিয়া জটিল ব্যবহার করার, সেগুলো তারা কিভাবে ব্যবহার করবে। তারা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়, ক্রেতারা বিভ্রান্ত হয়ে যায়। তো ভোক্তাবাদদের এই আন্দোলনের ক্ষেত্রে এই ব্যাপারটাকেও কিন্তু একটা কারণ যে এইসব জটিলতা নিরসন করেই কাজ করতে হবে। ঠিক আছে? তারপর আসছে আমাদের পণ্য সম্পর্কে তথ্যের অভাব। বাজারে পণ্য আসার পূর্বে এমনকি পরবর্তীতেও ক্রেতারা অনেক সময় পণ্য সংক্রান্ত পর্যাপ্ত তথ্য জানে না। তাই ক্রেতারা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ করে। ঠিক আছে? তা আমরা যে পয়েন্টগুলো পড়লাম তার প্রেক্ষিতে কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার, যে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার উপরিউক্ত অভিযোগগুলোর আমাদের আলোচনার যে আমি করলাম সেগুলোর কারণে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পর্যায়ে ব্যাপক পরিবর্তন ঘটেছে। এ সকল পরিবর্তনের ফলেই পৃথিবীর বিভিন্ন দেশে কনজিউমারিজম বা ভোক্তাবাদ আন্দোলন সংগঠিত করে ক্রেতাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। ঠিক আছে? আর তোমরা এখানে আর একটা জিনিস মনে রাখো, বইয়ে মার্ক করে রাখবে বা খাতায় লিখে রাখবে যে প্রতি বছর বিশ্বব্যাপী 15ই মার্চ এই ক্রেতা অধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। এখানে আমি 3টা গুরুত্বপূর্ণ লাইন বলেছি। একটা যে 1960 সালের দিকে ইউএসএতে ভোক্তাবাদের উৎপত্তি হয়। আরেকটা বলেছি 1922 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঘোষণার মাধ্যমে এই আন্দোলনটার পরিপূর্ণতা পায়। এখন আমি আরেকটা লাইন তোমাদেরকে সর্বশেষে বললাম যে প্রতি বছর বিশ্বব্যাপী 15ই মার্চ ক্রেতা অধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম ভোক্তাবাদের কারণ। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। আমরা এখন পড়ব এই ভোক্তার অধিকার। ঠিক আছে? ব্যবসায়ীদের অসাধু কর্মকাণ্ডের ফলে যখন ক্রেতাদের অসন্তুষ্টির সৃষ্টি হয় তখনই ভোক্তা আন্দোলনের সূত্রপাত ঘটে। এ আন্দোলনের মূল উদ্দেশ্য হল ক্রেতাদের অধিকার প্রতিষ্ঠা করা। ঠিক আছে? এবং এই আন্দোলনের সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি কি করেন, তাদের যে কংগ্রেস সদস্য তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। ঠিক আছে? এবং তার ফলাফলটা মূল্যায়ন করে জন এফ কেনেডি 1962 সালে ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য একটা আইন প্রণয়ন করে এবং ভোক্তাদের 4টি অধিকারের স্বীকৃতি দেয়। সেই 4টা অধিকারই কিন্তু আমি এখানে প্রথমে দিয়েছি। প্রথমে আসছে নিরাপত্তার অধিকার, তারপর জানার অধিকার, তারপর হচ্ছে পছন্দ করার অধিকার, শোনার অধিকার। নিরাপত্তার অধিকার, প্রত্যেক ভোক্তার অধিকার রয়েছে বাজারজাতকারীর নিকট থেকে
নিরাপদ পণ্য পাওয়ার, বাজারজাতকারীরা এমন পণ্য বাজারজাত করতে পারবে না যাতে জনস্বাস্থ্যের ক্ষতি হয়। ঠিক আছে? তারপর আসছে জানার অধিকার, বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে আনিত যাবতীয় পণ্য সামগ্রী ও সেবাসমূহ সম্পর্কে পর্যাপ্ত এবং সঠিক তথ্য জানার অধিকার রয়েছে প্রত্যেক ক্রেতার। তারপর পছন্দ করার অধিকার, বাজারে বিক্রিত পণ্যের মধ্য থেকে পছন্দনীয় পণ্যটি ন্যায্য মূল্যে ক্রয় করার অধিকার রয়েছে ভোক্তাদের। এখানে 4টা অধিকারের মধ্যে সর্বশেষ আসছে শোনার অধিকার, ক্রেতার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে উক্ত স্থানে বা সভায় উপস্থিত থেকে ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করার অধিকার থাকবে। তাহলে আমাদের এই বিষয়টাও কিন্তু, এই যে 4টা বিষয় আমি বললাম, 4টা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লাসে এই 4টা পয়েন্ট পড়ানোর পর স্টুডেন্টরা বলতে থাকে যে ম্যাডাম বাংলাদেশে তো এগুলোর কোনো কিছুই চোখে পড়ে না। বাংলাদেশে আসলে এগুলোর কোনো কিছু চোখে পড়ে না ব্যাপারটা তা না। আবার অনেক সময় স্টুডেন্ট এটাও বলে যে সব ক্ষেত্রে চোখে পড়ে না। এটা আমি জানি যে সব ক্ষেত্রে চোখে পড়ে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এইসব অধিকার বাংলাদেশি ভোক্তারাও পায়। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এই আমাদের দেশে যেহেতু প্রচুর পরিমাণে মানে জনসংখ্যার একটা আধিক্য আছে, এখানে সব ক্ষেত্রে আসলে ওইভাবে জবাবদিহিতা করাটা সব সেক্টরে সম্ভব হয় না। ঠিক আছে? তো যাই হোক, এই 4টা কিন্তু ওই আমি যে 4টা এইমাত্র যেই আইন প্রণয়ন করলাম, যেই অধিকার স্বীকৃতি প্রদান করে সেগুলো। তো এই 4টা অধিকার ছাড়াও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ কনজিউমার ইউনিয়ন ভোক্তার আরও 3টা অধিকারের কথা বলেছে। ঠিক আছে? তাহলে এই নামটা একটু মনে রাখবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ কনজিউমার। যদি প্রশ্ন আসে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ কনজিউমার ইউনিয়নের 3টে অধিকার আলোচনা করো, তখন কিন্তু তোমাদেরকে এই 3টা পয়েন্টের আলোচনায় মনে করে করতে হবে। তো তোমরা কোন 4টা, মানে উপরের 4টা যে আলাদা, আবার নিচের 3টা যে আলাদা, এটা একটু আলাদা করে মনে রাখার চেষ্টা করবে যখন পড়বে তোমরা। এখন তোমাদের মনে হতে পারে একটু কনফিউজড হয়ে যাবে তোমরা আমার আলোচনা শুনে, বাট পাঠ্য বইটা নিয়ে বসে ঠান্ডা মাথায় যদি আত্মস্থ করার চেষ্টা করো, দেখবে পরীক্ষার হলে অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ওদের প্রথম পয়েন্টটা কি ছিল? ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। ঠিক আছে? ক্রেতা কোনো পণ্য ব্যবহার বা ভোগ থেকে ক্ষতিগ্রস্ত হলে তার উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার থাকবে। শিক্ষা লাভের অধিকার, ক্রেতার সঠিকভাবে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করার লক্ষ্যে বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে ক্রয় সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে শিক্ষা লাভ করার অধিকার রয়েছে। এরপর আসছে স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, ক্রেতাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকার অধিকার রয়েছে। এর জন্য পরিবেশ কোনো অবস্থাতেই দূষিত ও বিপজ্জনক করা যাবে না। তাতে কী কী ক্ষতিপূরণ পাওয়ার অধিকার থাকবে ক্রেতাদের? তারপর আসছে শিক্ষা লাভ করার অধিকার থাকবে, তারপর স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকার থাকবে। ঠিক আছে? তবে এগুলো তো আমাদের এই যে প্রাতিষ্ঠানিক যেসব অধিকার বললাম, এর বাইরেও কিন্তু ক্রেতাদের চিরাচরিত কিছু অধিকার রয়েছে। যেমন বিক্রয়ের জন্য উপস্থাপিত পণ্য ক্রয় না করার অধিকার, অর্থাৎ যেগুলো উপস্থাপন করা হয়েছে সব কিছু ক্রয় করতে কোনো ক্রেতা বা ভোক্তা বাধ্য থাকবে না। তারপর আবার আরেকটা আছে নিরাপদ পণ্য প্রাপ্তির অধিকার, যেটা আমি আগে বলেছি। তারপর আবার আসছে যে কার্যকর পণ্য প্রাপ্তির অধিকার। ঠিক আছে? মানে যেগুলো গুণাগুণ আছে সেগুলো এসে কিনবে, এমন একটা অধিকার। তবে এই চিরাচরিত অধিকার 3টার বাইরেও কিন্তু আমি তোমাদের পাঠ্য বই আছে কিনা আমি জানি না, মানে তোমাদের আমরা ক্লাসে যে পাঠ্য বইটা ফলো করেছি সেখানে আছে। আর যারা অন্য পাঠ্য বই, অন্য রাইটারের পাঠ্য বই কিনেছো, তাদের বই নাও থাকতে পারে। যদি না থাকে তোমরা আমার এই লেকচার থেকে তোমাদের পাঠ্য বই একটু সংযুক্ত করে নিবে। চিরাচরিত অধিকার আমি 3টা বলেছি,
তার বাইরে কিন্তু মানে সমালোচনাকারীরা আরও 3টা ক্রেতা অধিকারের কথা বলে। সেটা হচ্ছে পণ্যের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানা, তারপর হচ্ছে আপত্তিকর পণ্য ও বাজারজাতকরণ কার্যক্রম থেকে রক্ষা পাওয়ার অধিকার, আর আরেকটা কি, জীবনযাত্রার মান উন্নয়ন করার অধিকার। তো এগুলো যদি তোমাদের পাঠ্য বই না থাকে, আমি এখন বলে দিলাম, তোমরা পাঠ্য বইয়ে একটু সংযুক্ত করে নিও, লিখে নিও খাতায়, ঠিক আছে? বা বইয়েও পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। তো এতক্ষণ আমি পড়ালাম কি, ভোক্তার অধিকার। তো আজকে আমরা 3টা পয়েন্ট আলোচনা করেছি, এবং আমি প্রতিটা পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। জানি তোমরা অনেক ছাত্রছাত্রীরাই আসলে ভিডিও রেকর্ডিংয়ের এইসব ক্লাস করতে পছন্দ করছো না। তোমরা চাও যে আমরা এই ক্লাসরুমে আবার ক্লাস করব। তোমাদের এই চাওয়াটার সাথেও আমি পরিপূর্ণভাবে একমত। আমি আমার ছাত্রছাত্রীদেরকে দেখতে পাচ্ছি না, একতরফা ক্লাস নিয়ে যাচ্ছি, আমি প্রশ্ন করতে পারছি না। এটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক। এবং প্রতি বছর আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাসটা নিতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি সাধারণত সবসময়ই ছাত্রছাত্রীদের একটা উপস্থিতি পাই আমার ক্লাসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তো অনেক স্টুডেন্টের আসলে অনেক জানার আগ্রহ থাকে, যদিও মার্কেটিং তাদের মেজর সাবজেক্ট না, কিন্তু মার্কেটিং বিষয়ে এই হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন করতো, সেটা আমার খুব ভালো লাগতো। কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্যি, তোমাদের সাথে পরিচয়টা শুরু হতে হতেও মানে ওইভাবে করে খুব ভালো একটা জায়গায় যাওয়ার আগেই আমাদের ক্লাসটা বন্ধ হয়ে গেল। তবুও তোমাদের যদি কোথাও সমস্যা থাকে, শুধু এই চ্যাপ্টার বলে না, যে কোনো বিষয়, যে মার্কেটিংয়ের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি, তার যেখান থেকে তোমাদের কাছে সমস্যা মনে হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে অথবা ইনবক্সে জানাবে। তোমরা যদি এখানে কমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান না হয়, আমি মেসেঞ্জারে সরাসরি কথা বলে চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে আজকের ক্লাস এতটুকুই। তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।